আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। মুন্নি সাহা নিশ্চয়ই নামটির সঙ্গে আপনারা সকলেই পরিচিত এবং এই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য বিগত ফ্যাসিবাদী সরকারের সময় অতীব প্রভাবশালী হয়ে ওঠা, নানা ধরনের অনাচার, ব্যক্তিগত কেলেঙ্কারি, আচার আচরণের সাংবাদিকের থেকে বেশি একজন প্রভাবশালী রাজনীতিবিদ যেভাবে আচরণ করেন তার থেকেও অতিরিক্ত প্রভাব খাটানোর একটা অপচেষ্টা এবং নাকে দড়ি দিয়ে ঘোরানো, অনেককে নাকে দিয়ে ঘোরানো, এরকম একটি বিশাল যোগ্যতা এই মহিলার ছিল। এই ধরনের আদববর্জিত, দলকানা, দলন্ধ রাজনৈতিক প্রভাব বিস্তার করে সহকর্মীদের জন্য একটি যাতনার নাম হলো মুন্নি সাহা। সম্প্রতি আবার আলোচনায় এসেছেন সেই মুন্নি সাহা। তার একটি সিসকাদুনে ভূমিকার কারণে তিনি আলোচিত হয়েছেন। আমি প্রথমেই তার এই সিসকাদন সম্বলিত একটি ভিডিও আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। আগে আমার নামের আগে অনেক রকমের বিশেষণ হতো, সাহসী সাংবাদিক ইত্যাদি নানান কিছু। নতুন একটি ট্যাগ পেয়েছি, সেটি হলো দোসর সাংবাদিক। এবং দোসর হিসেবে আমরা অনেক নিউজ রুম ম্যানেজাররা আমরা সাংবাদিকতা থেকে এখন বাইরে আছি এবং সেখানে সেলফ রেগুলেশন বলতে যেটা মালিকপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তখন তারা বলে যে আমাদের কলিগ যারা তাদের কাছ থেকে এক ধরনের প্রেশার, আবার পলিটিক্যাল দল থেকেও এক রকমের প্রেশার থাকে যেন আমরা আবার সাংবাদিকতায় ফিরতে না পারি। এটি একটি কনফারেন্স। আমি এখানে আমার একটা এক্সপেকটেশন নিয়ে এসেছি। গত 2 বছর ধরেন বাসায় আমাদের বেকার সময় কাটাতে হয়েছে। এর মধ্যে আমরা যারা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সাংবাদিকদেরও সংবাদপত্র ডেইলি স্টার, প্রথম আলো এই দুটি পত্রিকা থেকে আশা করেছিলাম আমাদের একদল সাংবাদিকের বিরুদ্ধে প্রশ্নটা করেন। জি, আমি প্রশ্নটা করার আগে একটু বলছি যে যেই সাংবাদিকদের বিরুদ্ধে এতগুলো মামলা দেওয়া হলো এবং যেগুলো মিথ্যা মামলা, এবং সেগুলো নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের আমি কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবো সেটা পাইনি। এবং সেখানেও এক ধরনের তাদের উপরে সেলফ রেগুলেশন কাজ করেছে যে আমাদের এই বিষয়টি নিয়ে একটি একেবারে আনবায়াস একটা রিপোর্ট করলে আমাদের পক্ষে না চলে যায়, সেই জন্য তারা এক ধরনের ভয় থাকে এই নিউজগুলো করতে পারিনি। আর দ্বিতীয়ত আমি এখানে এসেছি, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই এমআরডিআই-কে যে অনেকদিন পরে এমআরডিআই আমাদেরকে সুযোগ দিয়েছে অন্তত একটি কনফারেন্সে আমাদেরকে আসার সুযোগ দিয়েছে, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রশ্নটি কামাল ভাইয়ের কাছে, যে আপনারা যেই বলছেন যে ফ্রিডম, আমরা নিউজ আগে তো দেখতাম যে চ্যানেল বন্ধ হতো কোনো দলীয় সংযুক্তির কারণে, মালিক পক্ষকে আপনার দোষারোপ করা হতো। আপনি কি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে বলবেন যে আমরা যারা নিউজ ম্যানেজাররা শুধুমাত্র রেজিম চেঞ্জের কারণে আমরা জার্নালিজম থেকে আউট হয়ে গেছি এবং আমাদের নামে যেসব মামলাগুলো দেওয়া হয়েছে, এর আগে আপনারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, এরকম অভিজ্ঞতা কি আপনাদের আছে? দর্শক মণ্ডলী, ভিডিওটি একটি লম্বা করেই দেখালাম, কারণ এই ভিডিওটি দেখার পরে তার কথা, তার অ্যাপ্রোচ, তার অ্যাটিটিউড, তার ভাষা, তার দাবি, তার আকাঙ্ক্ষা, তার প্রত্যাশা, তার হঠাৎ করে সাধু সাজার প্রবণতা এবং নিজেকে মজলুম হিসাবে উপস্থাপন করার যে চেষ্টাটি আপনারা দেখলেন, সাংবাদিকতার পেশাগত চরিত্র নষ্ট করে হাসিনাকে যারা ফ্যাসিবাদী হয়ে উঠতে সাহায্য করেছে, এই গুম খুন নির্যাতন সন্ত্রাস, এই পেশায় যারা নিয়োজিত, যাদের সঙ্গে তাদের মতের অমিল, তাদেরকে কোণঠাসা করা, ব্যক্তিগতভাবে হেনস্থা করা, পারিবারিকভাবে হেনস্থা করা, সম্মান নষ্ট, জেল খাটানো এবং মিডিয়া দখল, হেন কোনো কাজ নাই এরা সেই কাজ বিগত ফ্যাসিবাদী রেজিমের সময় করেন নাই। ফলে তাদের সম্পর্কে সকলেই জানেন। তিনি এই যে আলোচনায় আসলেন, তিনি আলোচনায় মূলত আসলেন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানিয়ে ঢাকায় হয়ে গেল 2 দিনের সাংবাদিকতা সম্মেলন। গত শুক্রবার এবং শনিবার ঢাকায় একটি বড় ধরনের আয়োজন হয়েছে, যেটিকে সাংবাদিকতা সম্মেলন বলা হচ্ছে। মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI নামক একটি সংগঠন এই রাজকীয় আয়োজন করেছিল। তারা ঢাকা শহরের সবচেয়ে দামি একটি অবস্থান রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই সম্মেলন তারা আয়োজন করেছিল। সম্মেলনে
কানাডা, পাকিস্তান, সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল সহ মোট 10টি দেশের 547 জন সাংবাদিক, সাংবাদিকতা বিশেষজ্ঞ এবং অন্যান্য পেশায় যেমন শিক্ষকতা ছিল, গবেষক ছিল, পর্যবেক্ষক ছিল, এই ধরনের 547 জন বিশিষ্ট জনের উপস্থিতিতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের আয়োজকদের সম্পর্কে প্রশ্ন আছে। বিগত ফ্যাসিবাদী রেজিমে এই সংগঠনের সাথে সম্পৃক্ত অনেকের বিরুদ্ধেই সেই রেজিমের সুবিধাভোগী হিসাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং 2001 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি 25 বছর পার হওয়ার পরেও তারা এর আগে এই ধরনের কোনো কর্মকাণ্ডে বা সাংবাদিকদের অধিকার অথবা রাষ্ট্রের অনুকূলে অথবা স্বাধীন সংবাদ মাধ্যম বিকাশে গুরুত্বপূর্ণ কি কি কাজ করেছে এ সম্পর্কে আমি মূর্খ, আমার তেমন কোনো জানা নাই। তবে গুরুত্বপূর্ণ কয়েকজন সিনিয়র সাংবাদিকের সাথে আমি নিজে উৎসাহী হয়ে আলোচনা করেছি, তারাও এ বিষয়ে আমাকে খুব স্পষ্ট ধারণা দিতে পারেননি। এমনকি তারা এই আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন যে আয়োজনে বাংলাদেশের যারা অংশগ্রহণ করেছে তাদেরকে মূলত ফ্যাসিবাদী সময়ে যারা দোসরের ভূমিকায় ছিল এবং যারা ওই সময় ওই সরকারের ভোগী ছিল তাদের একটা আধিপত্য এই সম্মেলনে দেখা গেছে। তবে মজার কথা হলো এদের সবচেয়ে কাছের বন্ধু ভারতের কোনো সাংবাদিক বা কোনো পর্যবেক্ষক এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। মনীষা যে প্রশ্নটি করলেন তিনি সাংবাদিক কামাল আহমেদ, যিনি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন, যিনি এখন ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর হিসাবে কাজ করছেন। মনীষা প্রথম আলো এবং ডেইলি স্টারের কাছে প্রত্যাশা করেছেন তারা যে মজলুম সেই বিষয়ে অ্যাড্রেস করে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে কার্যকর ভূমিকা রাখবে। সে বিষয়ে তিনি কামাল আহমেদ, যেহেতু ডেইলি স্টারের সাথে তিনি সম্পৃক্ত, তাকেই প্রশ্ন করেছেন। কামাল আহমেদ এই প্রশ্নের একটি জবাব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিগত দিনের কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। তিনি পিছনে যে মিডিয়া হাউস দখল, সাংবাদিকতার নির্যাতন এবং সাংবাদিকদের মধ্যে অনৈক্য এবং দেশের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে সাংবাদিকরা যে বিগত ফ্যাসিবাদী রেজিমের অনুকূলে ভূমিকা পালন করেছেন সে সম্পর্কে তিনি আকারে ইঙ্গিতে বেশ কিছু কথা বলেছেন। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, প্রথম আলো এবং ডেইলি স্টার তারা এখন অন্যকে কি বাঁচাবেন, তাদের নিজেদের বাঁচার বিষয়টিই তো এখন মুখ্য। সম্প্রতি গ্রেপ্তারকৃত 111-এর সবচেয়ে আলোচিত সেই খলনায়ক জেনারেল মাসুদ উদ্দিন তিনি স্টেটমেন্ট করেছেন যে তারেক রহমানের গ্রেপ্তার এবং বিএনপির পরে সেই সময় নির্যাতন এই বিষয়ে দুজন সম্পাদককে তিনি দায়ী করেছেন এবং একজন ব্যবসায়ীকে। এই ব্যবসায়ী কোন পত্রিকাগুলোর মালিক আমরা জানি, এই দুজন সম্পাদক বলতে কাকে কাকে মিন করেছেন এটাও আমরা বুঝি। ফলে প্রথম আলো এবং ডেইলি স্টার তারা সম্ভবত এখন খুবই রক্ষণশীল ভূমিকায় এবং তারা নিজেদের পিঠ বাঁচানোর অথবা পশ্চাৎ দেশের কাপড় বাঁচানোর প্রচেষ্টাই তারা খুব বেশি মনোযোগী হবেন, এমনটাই স্বাভাবিক। ফলে তারা মুন্নি সাহা বা এই ধরনের ফ্যাসিবাদের দোষরদেরকে উদ্ধারে তাদের পূর্ব চরিত্র অনুযায়ী প্রচেষ্টা চালাবেন এমনটি ভাবার বোধহয় এই মুহূর্তে অন্তত সুযোগ নেই। কামাল আহমেদও বোধহয় সেই বিষয়ে খানিকটা তার কথা স্পষ্ট করেছেন। আমরা মুন্নি সাহাদের এবং এই মুন্নি সাহার যারা তাদের মাস্টার মাইন্ড অথবা তাদের যারা সহযোগী তাদের কথা তো জানি। আমরা খুব মায়া কান্না করতে দেখি ফারজানা রূপার ব্যাপারে, যে তিনি একজন নারী, তাকে কেন জামিন দেওয়া হচ্ছে না। এই মায়া কান্নাকারীদেরকে কি ভুলে যেতে বলছেন আমাদেরকে যে বেগম খালেদা জিয়া একজন নারী ছিলেন এবং তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠ নারী ছিলেন। তিনি মারাত্মক অসুস্থ ছিলেন, তারপরে যখন নির্যাতন নিপীড়ন চালানো হয় তখন এই নারীবাদীরা, এই মানবতাবাদীরা, এই স্বাধীন সাংবাদিকতার পক্ষে ভূমিকা পালনকারীরা কি ভূমিকা রেখেছিলেন আমরা দেখেছিলাম। বেগম জিয়ার সাজা যখন 5 বছর থেকে 10 বছর বৃদ্ধি করা হলো তখন এদের উল্লাস আমরা দেখিনি। বিরুদ্ধ মতের সাংবাদিকদের, তাদের কলিগদের দমনে তাদের প্রচেষ্টা আমরা দেখিনি। সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে সরকারের যে টাল বাহানা সে বিষয়ে কতজন সাংবাদিককে আমরা সোচ্চার হতে দেখেছি। এই মুন্নি সাহারা সে সময় কি ভূমিকা রেখেছেন? তারা সরকারের পক্ষেই, সরকারের অনুকূলেই ভূমিকা রেখেছেন। এমনকি সাগর রুনির এই হত্যাকাণ্ডের আন্দোলনকে বিক্রি করে ইকবাল সোবহান চৌধুরী তিনি মন্ত্রীর মর্যাদায়
তথ্য উপদেষ্টা হয়েছিলেন, সেই ইতিহাস কি আমরা ভুলে গেছি? এই ইকবাল সোবহান চৌধুরী 2013 সালে যখন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তৎকালীন খালেদা জিয়া যে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেদিন প্রেস ক্লাবে রীতিমতো গুন্ডার ভূমিকা পালন করেছিলেন ইকবাল সোবহান চৌধুরী এবং শাবান মাহমুদের নেতৃত্বে একদল কথিত সাংবাদিক। এই যে আজকে মুন্নি সাহাদের মজলুম হিসেবে নিজেকে উপস্থাপন করে মিডিয়া যাতে তার বা তাঁদের পক্ষে দাঁড়ায়, সেই ধরনের একটি আকুতির কথা আমরা শুনলাম। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমান রক্তাক্ত হলেন, তার সেই রক্তাক্ত ছবি, এটি কি আপনাদের কাছে তখন মনে হয়নি যে মাহমুদুর রহমান মজলুম? আপনারা সে সময় মাহমুদুর রহমানের পক্ষে না দাঁড়িয়ে মাহমুদুর রহমানের সম্পাদক হওয়ার যোগ্যতা আছে কিনা, তিনি পেশাদার সাংবাদিক কিনা, তিনি পেশাদার সাংবাদিক না হয়েও একটি পত্রিকার সম্পাদক কিভাবে হলেন, এই আলোচনাই তো আপনারা করেছেন। প্রকাশ্য আদালতে যখন বিচারকরা মাহমুদুর রহমানের একটি মানহানি মামলায় বা আদালত অবমাননায় মামলায় যখন বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স, তখন কেন সাংবাদিকদের কলম ভোতা হয়ে গিয়েছিল? তখন কেন তারা বলেননি যে আদালত যদি বলেন ট্রুথ ইজ নো ডিফেন্স, তাহলে সত্য কোথায় আস্থা পাবে, সত্যের ঠিকানা কোথায় হবে? ওই সাংবাদিকরা সেদিন সে কথা কেন বলেননি? আসাদ সাহেব একজন বয়োজ্যেষ্ঠ সম্পাদক, তার পত্রিকা অফিস সংগ্রাম থেকে কিভাবে তাকে চ্যাংদোলা করে বাইরে ছুঁড়ে ফেলা হয়েছিল, সে দৃশ্য কি আমরা দেখিনি? তখন কি সাংবাদিকদের মনে হয়নি যে এটি সংবাদপত্রের স্বাধীনতার উপরে নগ্ন এবং উলঙ্গ হামলা? কেন তারা সেদিন সোচ্চার হননি? কবি আব্দুল হাই শিকদার, তিনিও তো একজন সাংবাদিক ছিলেন, তিনি তো মৃত্যুবরণ করেছিলেনই বটে। তাকে মেরে রক্তাক্ত করে নৃশংসভাবে তারপরে হামলা চালিয়ে তাকে ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল। স্বয়ং আল্লাহ তাকে জীবনে বাঁচিয়েছেন বলে তিনি এখনো বেঁচে আছেন। নুরুল কবির একজন প্রথিতযশা সাংবাদিক, যিনি বিএনপি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ওন করেন এমন কোনো চরিত্র তার কথাবার্তা কার্যকর্মে দেখা যায়নি। নুরুল কবিরকে ভয় দেওয়ার জন্য ডিজিএফআই তার বাড়ির সামনে যে তীব্র পাওয়ারের লাইট তার বাড়ির মুখ করে দাঁড়িয়ে থাকতেন গাড়িতে। তিনি যখন প্রশ্ন করলেন যে আপনারা এমন কাজটি কেন করলেন, তখন জবাব দেওয়া হয়েছিল যে আপনার নিরাপত্তার জন্য আপনার বাসার সামনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছি। নুরুল কবিরের বৃদ্ধা মাতা, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে এই যে দিনের পর দিন মানসিক নির্যাতন করা হলো, এই লোকটির কণ্ঠ রোধ করার জন্য ডিজিএফআইয়ের মিডিয়া উইংয়ের সঙ্গে রেগুলার বৈঠক করতেন এই মুন্নি সাহা এবং তার পারিষদবর্গ, এবং তারা বিরুদ্ধ মতের কোন সাংবাদিককে কিভাবে নিবর্তন করা যায় সে সম্পর্কে ডিজিএফআইকে তারা পরামর্শ দিতেন, তাদেরকে উত্ত্যক্ত করতেন, তাদেরকে সেই কাজে প্ররোচিত করতেন। আমরা দেখেছি কনক সরোয়ার, তিনি পালিয়ে বেঁচেছেন, তিনি বিদেশে চলে গেলেন জীবন বাঁচাতে। তার বোন একজন নিরীহ মহিলা, তাকে গ্রেপ্তার করে কিভাবে নির্যাতন করা হলো, ওই সেদিন কেউ সোচ্চার হলেন না কেন? বর্ষিয়ান সাংবাদিক শওকত মাহমুদকে জেলে নিবর্তন করা হলো। রুহুল আমিন গাজী ক্যান্সারের রোগী, জেলে থাকতে থাকতে তার অসুস্থতা আরও বৃদ্ধিপ্রাপ্ত হলো এবং তিনি এক পর্যায়ে মৃত্যুর কাছে হার মানলেন। অনেকেই বলেন, বিশেষ করে তার পরিবারের সদস্যরা, যদি তাকে সরকার এভাবে নির্যাতন না করত তাহলে তো হয়তো তিনি এতটা অসুস্থ হতেন না। কই সেদিন তো আপনারা কেউ রুহুল আমিন গাজীর মতো একজন বর্ষিয়ান সাংবাদিকের পক্ষে দাঁড়াননি। দিগন্ত টেলিভিশন বন্ধ করে দেওয়া হলো, সিবিসি বন্ধ করা হলো, চ্যানেল 1 বন্ধ করা হলো, ইসলামিক টিভি বন্ধ করা হলো। সেদিনও তো শত শত সাংবাদিক বেকার অবস্থায় বাসায় কাটিয়েছেন, অথবা অন্য কোনো বলার অযোগ্য পেশায় নিয়োজিত থেকে নিজের জীবন বাঁচিয়েছেন। কই সেদিন তো ফ্রিডম অফ প্রেস এই কথা কোনোভাবে সামনে আসেনি। আজকে এই আয়োজকরা আয়োজন করছেন, আর সেখানে মুন্নি সাহার মতো দাগি সাংবাদিক, একজন মহিলা যার সম্পর্কে কথা বলতে অনেক সময় রুচিতে বাঁধে, তিনি আজকে বিস্তারিত বর্ণনা দিয়ে নিজেকে মজলুম হিসাবে উপস্থাপনের চেষ্টা, এই স্পেসটা আপনারা করে দিয়েছেন। আমরা মনে করি এটিও উদ্দেশ্য প্রণোদিত। মির্জা ফখরুলের মতো একজন ভদ্রলোক রাজনীতিবিদ, একজন পরিশীলিত মানুষ, একজন সংস্কৃতবদ্ধ মানুষ বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সকল দল মতের কাছে তিনি একজন শ্রদ্ধার পাত্র। মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তিনি প্রেস ক্লাবে অনুষ্ঠানে থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে উদ্যত হলে সেই সময় একদল সাংবাদিক তাকে আশ্রয় দিলেন, তিনি প্রেস ক্লাবে রাতে থাকলেন। কেন প্রেস ক্লাবের রেস্ট হাউস তিনি ব্যবহার করবেন? প্রেস ক্লাবে তিনি সাংবাদিক না হয়েও কেন থাকবেন?
এ ব্যাপারে সোচ্চার হয়েছিলেন এই সমস্ত ফ্যাসিবাদের দোসর, এই মুন্নি সাহারাদের মতো কলঙ্কিত সাংবাদিকরা, এবং তারা পুলিশকে সহযোগিতা করে প্রেশার করে মির্জা ফখরুলকে এক পর্যায়ে প্রেস ক্লাবের বাইরে যেতে বাধ্য করলো এবং সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করলো। তাকে এই গ্রেপ্তার করাতে সাংবাদিকদের সেদিন অতি উৎসাহী কার্যক্রম, নিশ্চয়ই জনগণ সেটি ভুলে যাওয়ার কথা না। টেলিভিশন টক শোগুলোতে নাইমুল ইসলাম খান, ইশতিয়াক রেজারা কিভাবে তার বিপরীতে যিনি আলোচনায় থাকতেন এবং সরকারের সমালোচনা করতেন তাকে কিভাবে আক্রমণ করতেন, কিভাবে ধমকাতেন, সেগুলো তো আমরা দেখেছি। ফলে আজকে যে মায়াকান্নার একটা পরিবেশ তৈরি করা এবং সেখানে একটি মায়াকান্নাকে সামনে আনা, আমরা একথা খুব স্পষ্ট বলতে পারি, জুলুমকারীর উপরে কোনো ধরনের অনুগ্রহ এবং অনুকম্পা নিঃসন্দেহে মজলুমের প্রতি একটি চরম অবিচার। বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নিবর্তনের শিকার ছিল, হাসিনাদে এতটা হিংস্র ফ্যাসিবাদী হয়ে উঠল, তার জন্য এই সাংবাদিক নামের কলঙ্কিত ব্যক্তিরা নিশ্চয়ই তাদের দায় অস্বীকার করতে পারেন না। আপনারা লক্ষ্য করেছেন এই ভিডিওতে মুন্নি সাহা প্রশ্ন করতে যে বিশাল একটা স্টেটমেন্ট করলেন। এই অভ্যাস তার ওই গণভবনের অভ্যাস থেকে এসেছে। কারণ আমরা দেখেছি গণভবনে তেলের ড্রাম উল্টায়ে দিয়ে শেখ হাসিনার প্রশংসা করতেন তৎকালীন সময়ে এই ফ্যাসিবাদের দোসর এই সাংবাদিকরা, এই মোজাম্মেল বাবু, সেই শ্যামল দত্ত, এই মুন্নি সাহা, এই আরো যারা যাদের নাম উচ্চারণ করতে গেলে আবার অজু করার প্রয়োজন হবে, এমন সব অপবিত্র মানুষগুলা, তারা সেখানে বলতেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে প্রশ্ন করতে আসিনি, আমরা এসেছি আপনাকে প্রশংসা করতে। ফলে আজকের এই অনুকূল পরিবেশে নিশ্চয়ই আমরা ফ্রিডম অফ প্রেস, সংবাদ মাধ্যমের মিডিয়ার স্বাধীনতা আমরা চাই। সরকারকেও যদি সঠিকভাবে চলতে হয়, মিডিয়া চাবুকের ভূমিকা পালন করবে, কিন্তু সেগুলো এই মুন্নি শাহ, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা এদের মতো দালালদের দ্বারা মিডিয়া আবারও কলঙ্কিত হওয়ার ঝুঁকি থাকবে। হ্যাঁ, তারপরও আমরা বলতে চাই, যদি এরা অনুশোচিত হয়, যদি এরা মিনিংফুললি ক্ষমা চায় এবং তাদের আচরণে যদি জনগণ অথবা সংশ্লিষ্টরা কনভিন্স হন যে তারা রাষ্ট্রের অনুকূলে ভূমিকা পালন করবেন, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে তারা লিপ্ত হবেন না, রাষ্ট্রের শত্রু কোনো রাষ্ট্রের পক্ষ অবলম্বন করে তারা নির্লজ্জ দেশদ্রোহী হয়ে দালালি করবেন না, এমন একটা পরিস্থিতি তাদেরকেই তৈরি করতে হবে। সেই পরিস্থিতি যদি তারা তৈরি করেন, তারা যদি অনুশোচিত হন, তারা যদি দেশের যে বর্তমান স্পিরিট 24-এর 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশের যে রূপরেখার মধ্যে বাংলাদেশ এখন প্রবাহমান, সেখানে যদি তারা অ্যাডজাস্ট করতে পারেন, তাদের যারা কলিগ, যাদেরকে চাকরিচ্যুত করতে, যাদের মিডিয়া হাউসগুলো দখল করতে অথবা বন্ধ করে দিতে এই মুন্নি সাহারা ভূমিকা রেখেছিলেন, সেই মজলুম সাংবাদিক, সম্পাদক, সংবাদপত্র শিল্পের সাথে জড়িত সেই নিগৃহীত মানুষগুলো যদি তাদেরকে ক্ষমা করে, তাহলে নিশ্চয়ই জাতি সেটি বিবেচনা করে দেখতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।